18ই নভেম্বরের সেই রাতটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অনেকদিন মনে রাখার মতো। ভারতের বিপক্ষে একমাত্র গোলের ব্যবধানে জয় যেন নতুন করে আশার আলো দেখিয়েছে পুরো দেশকে। দীর্ঘ 22 বছরের অপেক্ষার পর এই জয়কে নিঃসন্দেহে ঐতিহাসিক বলা যায়। শুধু তাই নয়, চলতি বছর প্রায় 4.5 বছর পর জাতীয় স্টেডিয়াম আবার দর্শকদের জন্য খুলে দেওয়ার পর ভুটানের বিপক্ষে ম্যাচেও দেখা গেছে এক ভিন্ন বাংলাদেশকে। গ্যালারি ভর্তি দর্শক, সবার চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে একটাই স্লোগান বাংলাদেশ। আর সেই ম্যাচে 2-0 ব্যবধানে জয় যেন প্রমাণ করে দিল দেশের ফুটবলে আবারও নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগছে, হঠাৎ করে কিভাবে বদলে গেল বাংলাদেশের ফুটবলের এই চিত্র। মনে পড়ে যায় 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের কথা। সেই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে মানুষের মধ্যে ছিল অন্যরকম উন্মাদনা, কিন্তু খুবই অল্প কয়েক বছরের মধ্যেই ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার আড়ালে ফুটবল যেন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। স্পন্সরের সংকট, অর্থায়নের অভাব, গণমাধ্যমের সীমিত মনোযোগ এবং আরও নানা সমস্যার কারণে একসময় এমন অবস্থায় তৈরি হয়েছিল যে অনেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর পর্যন্ত রাখতেন না। অথচ দীর্ঘ সেই অন্ধকার পার করে আজ আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশেষ করে হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারের আগমনের পর বাংলাদেশের ফুটবলের উন্নতি যে চোখে পড়ার মতো তা অস্বীকার করার সুযোগ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ আসলে কোথায়, আর সামনে তাদের লক্ষ্যই বাকি? আজকের ভিডিওতে আমরা জানবো 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর কেন ধীরে ধীরে বাংলাদেশ ফুটবলের পতন ঘটেছিল। একই সঙ্গে বোঝার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশ ফুটবলকে ঘিরে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে তার পেছনে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করছে। আর অবশ্যই আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট নিয়ে যেটি বাংলাদেশের ফুটবলের গতিপথই বদলে দিয়েছে। বাংলার ফুটবলের ইতিহাস শুরু হয় আরো অনেক আগে। 1878 সালে যখন পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন কলকাতার হেয়ার স্কুলের ছাত্র নরেন্দ্র প্রসাদ বন্ধুদের কাছ থেকে 30 টাকা করে চাঁদা তুলে একটি ফুটবল কিনেছিলেন। তবে শুরুতে তারা যে খেলাটি খেলতেন তাকে আজকের ফুটবল বলা যায় না। তখন ছিল না কোনো গোল পোস্ট, ছিল না নির্দিষ্ট নিয়ম, কখনো কখনো তো হাত দিয়েও খেলা চলতো। পরে প্রেসিডেন্সি কলেজের এক ব্রিটিশ অধ্যাপক একটি আসল ফুটবল নিয়ে এসে সবাইকে খেলার নিয়ম শেখান। সেই থেকেই ধীরে ধীরে বাংলায় আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। তবে বাংলাদেশের ফুটবলের প্রকৃত জন্ম কোনো আরামদায়ক কক্ষে নয়, বরং যুদ্ধের ময়দানে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় চারিদিক যখন গোলাগুলির শব্দ, ঠিক তখনই জাকারিয়া পিন্টুর নেতৃত্বে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। এই দলের উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতার দাবি তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করা। ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু, গোলরক্ষক খন্দকার, নুরুন নবী সহ পুরো দল ভারতের বিভিন্ন অঞ্চলে মোট 16টি প্রীতি ম্যাচ খেলে প্রায় 5 লক্ষ টাকা সংগ্রহ করেছিল, যা সম্পূর্ণটাই মুক্তিযুদ্ধের সহায়তায় ব্যয় করা হয়। স্বাধীনতার মাত্র 1 বছর পর 1972 সালের 15 জুলাই যুদ্ধ বিধ্বস্ত দেশেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অধ্যাপক ইউনুস আলী এবং আবুল হাসেমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভাবা যায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও মাত্র 2 বছরের মাথায় 1974 সালে বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে। শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। পর্যাপ্ত অবকাঠামো ছিল না, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না, এমনকি আর্থিক সহায়তাও ছিল সীমিত। তারপরও স্বপ্ন ছিল অনেক বড়। সেই স্বপ্ন নিয়ে 1980 সালে বাংলাদেশ প্রথমবারের মতো একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনেকেই মনে করেন 1981 সালের প্রেসিডেন্ট গোল্ড কাপই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রথম অফিসিয়াল বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল 1980 সালের এএফসি এশিয়ান কাপ। স্বাধীনতার মাত্র 9 বছরের মাথায় চীন, উত্তর কোরিয়া ও সৌদি আরবের মতো শক্তিশালী এশিয়ান দলগুলোর বিপক্ষে মাঠে নামা ছিল বিশাল এক অর্জন। আর সেই অভিজ্ঞতায় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এ প্রথম পয়েন্ট এনে দেয়। এরপর আসে 90-এর দশক। তখন স্মার্টফোনের যুগ আসেনি, কিন্তু ফুটবলকে ঘিরে মানুষের স্বপ্ন ছিল তুঙ্গে। 1995 সালের সাফ টুর্নামেন্টে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে, যেখানে প্রতিপক্ষ ছিল ভারত। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ভারত 4-0 ব্যবধানে শিরোপা জিতে নেয়। যদিও বাংলাদেশ হেরে যায়, তবুও দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করে। এর ঠিক 1 বছর পর 1996 সালের এপ্রিলে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ উঠে আসে 110 নম্বরে। আজ পর্যন্ত এটি বাংলাদেশের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং। সে সময় ভারত ও পাকিস্তানেরও ওপরে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি
হিসেবে বিবেচিত হচ্ছিল দেশের ফুটবল, কিন্তু গল্পে যেমন হঠাৎ মোড় আসে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ঠিক তেমন একটি পরিবর্তন ঘটে। 1997 সালে বাংলাদেশ ক্রিকেট দল কার্লসবার্গ আইসিসি ট্রফি জিতে নিলে দেশের মানুষের আবেগ ধীরে ধীরে ফুটবল থেকে ক্রিকেটের দিকে সরে যেতে শুরু করে। তবুও বাফুফে হাল ছাড়েনি। 2003 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও নিজেদের প্রমাণ করে। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে এক সমতা, অতিরিক্ত সময়েও কোনো দল এগিয়ে আসতে পারেনি। এরপর 46,000 দর্শকের সামনে শুরু হয় ট্রাইবেকার। শেষ পর্যন্ত মোহাম্মদ সুজনের সফল শটে বাংলাদেশ 5-3 ব্যবধানে জিতে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়ন হয়। সেই রাত ছিল পুরো দেশের জন্য এক উৎসবের রাত, কারণ দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল তখন বাংলাদেশ। অন্যদিকে 1999 সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকে চমকে দেয়। এরপর 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। আর 2007 সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট পরিণত হয় জাতীয় আবেগে। ফলস্বরূপ 2003 সালের পর ফুটবল আর নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। সীমিত বাজেট, প্রশাসনিক দুর্নীতি, কারিগরি দক্ষতার অভাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সংকট সব মিলিয়ে ধীরে ধীরে বাফুফের পতন শুরু হয়। 2005 সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেললেও ফাইনালে ভারতের কাছে 2-0 গোলে হেরে শিরোপা হারায়। এরপর একের পর এক ব্যর্থতা, হতাশা ও অবহেলার কারণে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 110 থেকে নেমে একসময় 180-র ঘরে চলে যায়। আর সেই পুরো সময়টাতে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেছে ক্রিকেট। তবে এই অন্ধকার সময়ে 2013 সালে ডেনমার্কে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার জামাল ভুঁইয়া জাতীয় দলে যোগ দেন। তার আগমন শুধু একজন ফুটবলারের যোগদান ছিল না, বরং পুরো দলের মানসিকতা বদলে দেওয়ার সূচনা। জামাল ভুঁইয়ার পেশাদার মানসিকতা, কঠোর অনুশীলন এবং শৃঙ্খলাবোধ দলের অন্যান্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। অধিনায়ক হওয়ার পর তিনি দলের মধ্যে নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করেন। নিজে অনুশীলন শেষে অতিরিক্ত সময় প্র্যাকটিস করতেন এবং অন্যদেরও উৎসাহিত করতেন। শুধু মাঠে নয়, ডেনমার্কে বেড়ে ওঠার অভিজ্ঞতার কারণে তার উপস্থাপনা দক্ষতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আরও বেশি পেশাদার ও মার্কেটযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করে। জামাল ভুঁইয়ার আগমনে আশার আলো জ্বললেও মানুষের সঙ্গে সেই গভীর আবেগের সংযোগ তখনও তৈরি হয়নি, কারণ সেই আবেগ তখন পুরোপুরি ক্রিকেটের দখলে ছিল। কিন্তু 2018 সালের পর ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স ভাটা পড়তে শুরু করে। 2023 বিশ্বকাপে ভালো প্রস্তুতি নিয়েও মাত্র 2টি জয়, একের পর এক হতাশাজনক পরাজয়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ভারতের কাছে হোয়াইট ওয়াশ এবং দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে 2.5 দিনের মধ্যে 2টি টেস্ট হার, সব মিলিয়ে সমর্থকদের আবেগ ভেঙে পড়ে। এর সঙ্গে বিসিবিকে ঘিরে বিভিন্ন দুর্নীতির অভিযোগও মানুষের হতাশা আরও বাড়িয়ে তোলে। বিসিবি হয়ে যায় বাবার দোয়া ক্রিকেট বোর্ড। ঠিক এ সময় বাংলাদেশের ফুটবলে আবির্ভাব ঘটে হামজা চৌধুরীর। আর অনেকের মতে এটি ছিল বাংলাদেশের ফুটবলের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। জন্মের পর থেকে ইংল্যান্ডের লেস্টারে বেড়ে ওঠা হামজা প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ও শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেছেন। তার মায়ের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে, আর বাবাও বাংলাদেশি শিকড় রয়েছে। নিজের পারিবারিক পরিচয় ও ব্যক্তিগত আগ্রহ থেকে তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। 2024 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি পান এবং ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। সত্যি বলতে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার একদিন বাংলাদেশের হয়ে খেলবেন এমনটা হয়তো অনেকে কল্পনাও করেনি। যে বাফুফে একসময় স্পন্সরের অভাবে দিশেহারা ছিল, সেই বাফুফেই হামজার আগমনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে 5 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে। এটি ছিল বাফুফের ইতিহাসের প্রথম দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ, যার ফলে অর্থায়ন বাড়ে, উন্নত হয় ট্রেনিং ক্যাম্প, খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা। মার্চ মাসে ঢাকায় ভারতের বিপক্ষে হামজা তার প্রথম ম্যাচ খেলেন। যদিও ম্যাচটি ড্র হয়েছিল, তবে ডিফেন্সিভ মিডফিল্ডে তার উপস্থিতি পুরো দলকে কতটা ভারসাম্য দিয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা গিয়েছিল। এরপর ভুটানের বিপক্ষে নিজের প্রথম গোল করে হামজা যেন বাংলাদেশের ফুটবলে নতুন এক নায়কের জন্ম দেয়। শুধু হামজাই নয়, ইতালি থেকে ফাহমিদুল ইসলাম, কানাডা থেকে সমিত সোম, একের পর এক প্রবাসী ফুটবলার জাতীয় দলে যোগ দিচ্ছেন। টি স্পোর্টস নিয়মিত লাইভ সম্প্রচার শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভিত্তিক পেজ ও ফ্যান ক্লাবের সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
দর্শকদের সম্পৃক্ততা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের সামনে সত্যি একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি আমরা সবাই জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীকে সাহায্য করতে পারি। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।